সুধী দর্শক মণ্ডলী, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। সবার ঈদের আনন্দ নিশ্চয়ই মোটামুটি ভালো গিয়েছে। একটু অন্যরকম ঈদ হলো এবার, আমরা সবাই জানি। আশা করছি নিয়মগুলো মেনে আমরা এই ঈদগুলো করেছি। তো আজকে যেহেতু ঈদের দিন, আজকে আমরা সুখবর কিছু ভালো খবর সাজিয়েছি, যেগুলো নিয়ে কথা বলবো। আমরা কোনো হতাশার কথা আজকে বলবো না, আমরা কোনো সবকের কথা আজকে বলবো না। আজকে ডিসকাশন হবে কিছু। আমি কিন্তু যারা আমার সাথে পুরো সময়টুকু থাকবেন, শেষে আজকে আমি প্রশ্ন করব, দেখি যিনি উত্তর দিবেন তার জন্য স্পেশাল মাস্ক। ঠিক আছে? সবাই রাজি আছেন? আচ্ছা, দেখি ইউটিউবে কেউ রাজি নাই, ফেসবুকে সবাই রাজি মনে হচ্ছে। মামু পাঞ্জাবিটা হ্যাঁ একটু পুরানো, নতুন না কিন্তু সুন্দর। আচ্ছা, আসুন আজকে একটু নিউ ইয়র্কের অবস্থা জানি, বাংলাদেশের অবস্থা জানি, তারপরে আমরা একটু আলোচনাতে যাই। হ্যাঁ, নিউ ইয়র্কের অবস্থা আমি বরাবরই আশাব্যঞ্জক। অনেকেই বলছেন যে পিক আবার হচ্ছে কি যেন, আমি ব্যক্তিগতভাবে আমি খুব একটা এখনো বিশ্বাস করতে শিখিনি যে নিউ ইয়র্ক আবার সেই রকম খাদে পড়বে। এত মানুষের হয়ে গিয়েছে, কোথা থেকে আর মানুষ পাবে হবার জন্য? দেখি বিজ্ঞান ভবিষ্যতে কি বলে। আচ্ছা, তো এখন ঢাকার অবস্থা কি? ঢাকায় যেহেতু টেস্টিং সংখ্যা বাড়ছে, তাই রোগীর সংখ্যাও বাড়ছে। ঠিক আছে, এই সংখ্যা নিয়ে ভয়ের কিছু নাই। রোগীগুলো আপনাদের আশেপাশেই আছে, আপনারা সবাই টের পাচ্ছেন। তাই এই সংখ্যাটিকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ, এই রোগটি ঘরে ঢুকে গিয়েছে আমাদের, তারপর আমরা চলি। সুখবরগুলো চলুন, ঈদের যে সুখবরগুলো আছে, ঈদের সময়ে এই খুশির সময় আমরা চলুন কিছু খুশির খবর নিয়ে চলি। যেমন এই যে একটি ভাইরাস, এইরকম শত শত ভাইরাস কিন্তু দুনিয়াতে ছিল, এসেছে এবং আসবে বা থাকবে। খুব কম ভাইরাস রোগের ব্যাপারেই ঔষধ তৈরি হয়েছে, খুব কম ভাইরাসের ব্যাপারেই প্রতিষেধক তৈরি হয়েছে। যুগের পর যুগ এইরকম অনেক ভাইরাস এসেছে দুনিয়াতে, থেকেছে, আছে, কিন্তু কোনো ধরনের ঔষধ বা প্রতিষেধক তৈরি হয়নি। আমি অনেকগুলো নাম বলতে পারবো যেগুলো জনজীবনের উপরে, জনস্বাস্থ্যের উপরে হানা দিয়েছে, কিন্তু তারপরও মানব জাতি কোনো কুল কিনারা পায়নি। হয়তো আল্লাহ তালাই এটিকে নিয়ন্ত্রণ করেছেন বা এটিকে খুব বেশি এগুতে দেননি, কিন্তু আছে কম বেশি। তো মানুষও পারেনি এটি, কারণ আল্লাহ তালাই হয়তো দেননি সেই বিদ্যাটা মানুষকে। তো যা বলছিলাম যে এখন এই যে ভাইরাসটি, এটির তাহলে আমরা এই যে এর মধ্যে জেনে গিয়েছি কিছু কিছু প্রতিষেধক হয়তো আসতে যাচ্ছে, কিছু কিছু ঔষধ হয়তো কাজ করছে, এটি তো একাই যথেষ্ট বেশ ভালো একটি সুখবর হিসেবে। আদিবা কেমন আছো বোন? তো এই যে এইটি আমি মনে করি যে এটি নিজেই একটি সুখবর। আমি বিশ্বাস করি যে এটি একটি সুখবর। হয়তো মানব জাতির জন্য একটু কষ্টকর সময় পার হচ্ছে, কিন্তু এটি খুব সম্ভবত সাময়িক কষ্ট। বিজ্ঞানীরা চেষ্টা করলেই যে পাবে, সুখবর দিতে পারবে, সেটি কিন্তু বিশ্বাস করি না। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিছু সুখবর দেখতে পাচ্ছি। আমি আগের 2-4টি ভাইরাসের কথা বলি, কিভাবে এদের পেছনে আমরা হেরে গিয়েছিলাম সেটি। প্রথমটি হচ্ছে ধরুন মার্স বা সার্স, এই গোত্রের যে ভাইরাসটি আগে এসেছিল, বা এই গোত্রের কিন্তু আরো রোগ এখনো আছে, অনেক ছোট ছোট রোগ আছে যাদের ভাইরাস, যাদের বিরুদ্ধে আমরা পাইনি, প্রতিষেধক পাইনি, এখনো প্রতি বছর মানুষকে আক্রান্ত করছে, লক্ষ কোটি মানুষকে। কিন্তু যেটি সবচেয়ে মারাত্মক ছিল সার্স এবং মার্স, সেইটি একটি দুনিয়ার একটি ভালো অংশকে এফেক্ট করেছিল 8-9 বছর আগে, এবং এবং এবং
এইটি খুব তাড়াতাড়ি ছড়াচ্ছিল এবং খুব ডেডলি ছিল। এইবারের অসুখটি দুইটি খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে এবং ডেডলি। আগেরটি কম তাড়াতাড়ি ছড়াচ্ছিল কিন্তু ডেডলি ছিল, বাট ছড়াচ্ছিল। তো সেইটির বিরুদ্ধে প্রতিষেধক বা এতটা জানা ছিল না আমাদের, কিন্তু সেইটির একটি গায়ের বৈশিষ্ট্য ছিল, সেটির গঠনে, শারীরিক কাঠামোতে এটি খুব তাড়াতাড়ি মিউটেশন হচ্ছিল বারবার। আজকে সে মনে করুন তার 4টি কাটা ছিল, পরের দিন 8টি কাটা, এর পরের দিন 2টি কাটা, এরকম। অথবা এই যে মিউটেশন বারবার হতে হতে এক সময় গিয়ে হঠাৎ করে দেখা গেল এর যে কোডিং সিকোয়েন্স আছে সার্সের, একটি বড় অংশ মিসিং হয়ে গেছে। নিজে এত বেশি বদলে গিয়েছিল যে এক সময় নিজেই এত বড় একটা বদল হয়েছে যে মৃত্যু এসে গিয়েছে। সেই কোডিং চেঞ্জটুকু এই ভাইরাসটির ক্ষেত্রে আমরা এখনো দেখিনি। শুধুমাত্র অ্যারিজোনাতে একটি ছোট্ট চেঞ্জ দেখা গিয়েছে একটি স্যাম্পলে, এত শত কোটি মানুষের স্যাম্পল থেকে, তাও ছোট্ট মিউটেশন হয়েছে, যেইটি সিগনিফিক্যান্ট কিছু না সেই রকম আশা করার জন্য। তাই এটি যেমন একটি সুখবর, এটি একটি দুঃখবরও। কেন দুঃখবর? দুঃখবর হচ্ছে এইটি সেই রকম সিগনিফিক্যান্ট মিউটেশন হয়নি, বড় একটি অংশ কেটে যায়নি বা পড়ে যায়নি। তাহলে সুখবর কেন? সুখবর হচ্ছে সে যেহেতু তার মেজর রূপে কোনো পরিবর্তন আনেনি, কোভিড-19 কথা বলছি, তাই এইটিকে নিয়ে প্রতিষেধক বানানোর ব্যাপারে বিজ্ঞানীরা খুব আশাবাদী। কারণ বিজ্ঞানীরা জেনে গিয়েছে কোন অংশটিকে টার্গেট করলে এইটির প্রতিষেধক বের করা সম্ভব, যেটি ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে একদম ডেফিনেটলি করা যায় না, কারণ এটি বদল হয়। সার্সের ক্ষেত্রে করা যায়নি, মার্সের ক্ষেত্রে, কারণ এটি খুব ঘন ঘন বদলে যাচ্ছিল। অনেকে প্রশ্ন করছেন, স্যার আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন নিয়ে কথা বলুন। যে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন আমি যদি ভুলে না যাই আপনাদেরকে বলি, এটি নিয়ে আশান্বিত হবার মতো কোনো তথ্য মানব জাতির কাছে নেই। তাই আপনারা যা দেখেছেন বাজারে, এটি বিশ্বাস করবেন না মেহেরবানি করে। বিজ্ঞান এই পর্যন্ত এই তথ্যের সাথে নেই। আইভারমেকটিন নিয়ে আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি। তারপরও আমি মোস্ট প্রবাবলি আগামীকাল এটি নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো যা বলছিলাম যে এই যে সার্স মার্স জিন ডিলিশন হলো, মিউটেশন হলো, এই ক্ষেত্রে আমাদের জন্য এটি একটি সুখবর যে এই ভাইরাসটি দুষ্ট ভাইরাস, কিন্তু খুব বেশি চেহারা পরিবর্তন হচ্ছে না। তাই আমরা কাকে টার্গেট করে গুলিটি করব, বিজ্ঞান কিন্তু মোটামুটি ঠিক করে ফেলেছে। আপনারা এরই মধ্যে জেনেছেন যে চায়নাতে একটি ভ্যাকসিন বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। যদিও চাইনিজ মেডিকেল সায়েন্স ওভাবে বিশ্বাসযোগ্য নয় মানুষের কাছে, বাট তারাও এই ব্যাপারে অনেক দূর এগিয়েছে। কিরকম? যেমন ধরুন, সাধারণত এই ভ্যাকসিন বা প্রতিষেধকগুলো পরীক্ষা হয় ঘোড়া বা বাদর, মাঙ্কি, রেসাস মাঙ্কি, এইগুলোর উপরে। কিন্তু এই ক্ষেত্রে এগুলোকে ব্যয়বহুল, পাওয়া যায় না, অনেক মোরাল এথিক্যাল ব্যাপার স্যাপার আছে। চায়না করেছে কি ঠিক ইঁদুরের উপর খুব ভালো পরীক্ষা করেছে, যেই বাহকের মাধ্যমে এটি শরীরের কোষের মধ্যে ঢুকে, ইঁদুরে সেটি নাই, যেই কারণে ইঁদুরের উপর এটি টেস্ট করা যাচ্ছিল না। চায়না এটিকে জেনোম চেঞ্জ করে দিয়ে এটিকে সেই বাহকটি যোগ করে দিতে সম্ভব হয়েছে। এবং এইটির অর্থ হচ্ছে এইটি দিয়ে মানব জাতির উপর যে পরীক্ষাটি করা যেত সেটি ইঁদুরের উপর খুব ভালোভাবে এখন করা যাবে। এবং তারা এইটি করতে গিয়ে বেশ খানিকটা এগিয়েছে তাদের ভ্যাকসিন নিয়ে। এটি একটি ভালো খবর নিঃসন্দেহে, এত অল্প সময়ের মধ্যে এইরকম একটি পরিবর্তন আনতে পেরেছে। এরপর যুক্তরাষ্ট্রের ডক্টর স্যারা গিলবার্ট যে টেস্টটি করেছেন সেইটিতেও উনি বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন। এটি ফেজ 2 মাঝামাঝি পর্যায়ে আছে। ফেজ 1 হচ্ছে সেফটি, ফেজ 2 হচ্ছে এফিকেসি, কাজ করে কিনা সেটি দেখা। ফেজ 3 কাছাকাছি সেরকম, আরো বড় সংখ্যায় মানুষের উপর কাজ করা হয়,
বয়স ভিত্তিক মানুষের উপর কাজ করা হয়, পুরুষ মহিলা আলাদা আলাদা কাজ করা হয়, অনেক কিছু। তো যা বলছিলাম, তো উনার এই পরীক্ষায়ও দেখা গেছে ইনি টেস্ট করেছেন এটি আরেকটি ভাইরাসের গায়ে এই ভাইরাসটিকে জুগিয়ে দিয়ে বসিয়ে দিয়ে মানব শরীরে ঢুকিয়ে দিয়েছেন। এটি ভিন্নভাবে উনি করেছেন এবং এটিতেও ভালো ফল পাওয়া যাচ্ছে। ভ্যাকসিন তৈরিতে যদি 4টি স্টেপ ধরা হয়, সেকেন্ড স্টেজের মাঝামাঝিতে আছেন ওনারা। এটি একটি ভালো খবর নিঃসন্দেহে। এরপর যুক্তরাষ্ট্রে যেই মডার্না যেই কোম্পানিটি করছে সেটিও কিন্তু একইভাবে দ্বিতীয় স্তর প্রায় শেষ করে এসেছে। এরা আবার অন্যভাবে করছে। তো দেখুন, এক একটি কোম্পানি এক একভাবে করছে এবং সবাই বলছে আমরা সাকসেস পাচ্ছি। কেন সাকসেস পাচ্ছি জানেন? কারণ এই ভাইরাসটি তাদের রূপ বদলাচ্ছে না। এটি একটি ভালো সুখবর বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এটি যদি ক্ষণে ক্ষণে চেহারা পরিবর্তন করত তাহলে কিন্তু টার্গেট করা যেত না। এইটি একটি সুখবর। এটি প্রথম পর্যায়ে দেখেছে সেফ কিনা, 8 জন রোগীর উপরে দেখলো খুব সেফ, নিরাপদ। এবং একই সাথে দ্বিতীয় স্তরের যে পরীক্ষাগুলো করার কথা ছিল, যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে কিনা, সাধারণত এটি দ্বিতীয় পর্বের পরীক্ষা। মডার্না তারা দ্বিতীয় পর্বের বেশ খানিকটা টেস্ট প্রথম পর্বে করে ফেলেছে। এটি একটি সুখবর। এখন শুধু যেই মানুষগুলোর উপরে এটি পরীক্ষাটি হবে সেইটির সংখ্যাটি বাড়াতে হবে এবং তারা অ্যাটেনুয়েটেড ডোজও দিয়েছে। অর্থাৎ আজকে 2 মিলিগ্রাম দিয়েছে, এক সপ্তাহ পর 4 দিয়েছে, এর সপ্তাহ পরে 8 দিয়েছে। দেখেছে যে অ্যান্টিবডির রেসপন্সটা কেমন আসে এবং তারা যা চাচ্ছিল তাই হয়েছে এবং রেসপন্স খুব ভালো। এবং যখন অ্যান্টিবডি টেস্টগুলো হয় সাধারণত বেশ কিছু আগাছা অ্যান্টিবডিও তৈরি হয়। শুধু এই ভাইরাসটিকে মারবে তা নয়, সাথে আগাছা অ্যান্টিবডিও তৈরি হয়। তো অনেক সময় দেখা যায় যে এই পরীক্ষাগুলোতে আগাছা অ্যান্টিবডি বেশি তৈরি হয়, রিয়েল কার্যকর অ্যান্টিবডি কম তৈরি হয়। এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে না, এখানে আগাছা অ্যান্টিবডি সেভাবে তৈরি হয়নি, রিয়েল যোদ্ধা অ্যান্টিবডি তৈরি হয়েছে ফাইট করার মতো ভাইরাসটিকে। এগুলো নিঃসন্দেহে সবগুলো পরীক্ষায় সুখবর। অর্থাৎ যে যেভাবে টার্গেট করতে চাচ্ছে ভাইরাসটিকে সে তেভাবেই পারছে করতে। এইটি একটি ভালো দিক বলে আমি বিশ্বাস করতে শিখেছি। তো যা বলছিলাম, এই 150 মতো কোম্পানি এগুলোর পিছনে লেগেছে। এর মধ্যে 3টি কোম্পানি রেসের সামনে আছে, 3টি কোম্পানি। হ্যাঁ, তো এটি একটি ভালো খবর। আরেকটি খবর হচ্ছে, দেখুন, এই যে ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধকটি তৈরি হবে সাধারণত প্যাটেন্সি থাকে। একটি কোম্পানি সাকসেসফুল হলে সে 17 বছর এটির প্যাটেন্সি রাখতে পারে। কিন্তু একটি কোম্পানি যদি বানায়, দুনিয়াতে 600 কোটি মানুষ আছে, তারা কি পারবে দিতে? পারবে না সাপ্লাই করতে। তাই কি হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সমস্ত দেশ মিলে একমত হয়েছে এই প্যাটেন্সি ব্যাপার হবে না এখানে, যখনই আমরা পেয়ে যাব এটি সবার জন্য হবে। এটি একটি ভালো খবর। অর্থাৎ মানবজাতি রাজি হয়েছে যে মানবতার খাতিরে আমরা ব্যবসাটুকু করব না এই সময়টুকুতে। এটি একটি শিক্ষা মানবজাতির জন্য যে আমরা ব্যবসার ঊর্ধ্বে থাকব। এবং সাধারণত একটি কোম্পানি বানালে সে তার নিজের শিশি, নিজের বোতল সহ নিজেই সাপ্লাই দেয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে যারা সাকসেসফুল হতে যাচ্ছে কোম্পানিগুলো, তারা তাদের প্রোডাক্টে কনসেন্ট্রেশন করছে। অন্যান্য সমস্ত কোম্পানি দেশ তাদের সেই বোতল সাপ্লাই, লেভেল সাপ্লাই বা অন্যান্য প্রোডাকশনের ব্যাপারেও সাহায্য করতে রাজি আছে। অর্থাৎ সন্তানটি জারি হোক, সবাই মিলে সন্তানটিকে বেড়ে উঠতে সাহায্য করবে। ব্যাপারটি এমনই। এই যে অভূতপূর্ব এই সম্মিলন, একসাথে কাজ করা, এইটি দুনিয়ার ইতিহাসে কিন্তু দেখা যায়নি। এটি একটি খবর।
তারপর আসি ঔষধের ব্যাপারে আরেকটি সুখবর বলি। আপনারা জেনেছেন যে অনেক ওষুধ আসছে বাজারে মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে রেমডেসিভির নামে যে ওষুধটি সেটি সম্পর্কে একটি ভালো খবর আমরা জানি যে এটি 33% লক্ষণ কমাবে। তবে সেটি প্রথমেই দিবেন না মাস পর্যায়ে দিবেন সেটি নিয়ে কিছুটা দ্বিমত বিভিন্ন জনের মধ্যে আছে। কিন্তু খুব কম ঔষধি আছে যাদের ক্ষেত্রে যারা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। অনেক ভাইরাস আছে যাদের বিরুদ্ধে কোনো ওষুধ কাজ করে না, শত শত বছর ধরে দুনিয়াতে আছে। আমরা অথচ এত অল্প সময়ে এরকম একটি ঔষধ পেয়ে গেলাম যেটি আপাতত উপাত্ত বলছে এইটি কিছু হলেও কাজ করে। এটি অবশ্যই সাগরের মধ্যে এক বিন্দু জল, নোনা পানির মধ্যে এক ফোঁটা সুপেয় পানি তো পরে আরো স্টাডিতে হয়তো আরো ডিটেইল আসবে। তো আমি এই ব্যাপারে আশাবাদী হতে চাই, আমি নিজে আশাবাদী হতে চাই। হয়তো ডোজ চেঞ্জ হবে, টাইমিং চেঞ্জ হবে, তারপর আমরা আরো নির্দিষ্ট কিছু জিনিস পাবো। কিন্তু আপাতত আমি সত্যিকার অর্থেই আশাবাদী যে একটি বুলেট তো পেলাম, যাকে দিয়ে আমি হত্যা করতে পারবো না কিন্তু আহত করতে পারবো দুষ্টটিকে। এই ব্যাপারটিতে আমি আশান্বিত বেশ খানিকটা। আর বিজ্ঞানীরা যেভাবে লেগেছে, যদি এই ভাইরাসটি তার রূপ পরিবর্তন মেজর ভাবে না করে, আমি আশান্বিত যে কিছু একটা হবে, কিছু একটা পাওয়া যাবে। আরেকটি জিনিস দেখুন, এই যে লকডাউনের মধ্যে মানুষকে ঘরে রাখা, এটি কি আপনাদের কাছে মনে হয় সহজ ছিল? কখনোই সহজ নয়। শুধু বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও সহজ ছিল না। এর মধ্যেও কিন্তু আমরা বাংলাদেশে মানুষগুলোকে 2 মাস যেভাবেই হোক আমরা আটকে রেখেছিলাম। যুক্তরাষ্ট্রে আচ্ছা অন্য কথা, সরকার খাবার দিচ্ছে, সরকার টাকা পয়সা দিচ্ছে, সরকার সব দিচ্ছে, তারপরও কিন্তু ধরে রাখা যায়নি। তাহলে বাংলাদেশে আপনারা কিভাবে আশা করবেন মানুষগুলোকে যে ঘরে রাখবেন? তারপরও আমি বলবো আমরা চেষ্টা করেছি। উচ্চবিত্তরা খুব সম্ভবত বাড়িতেই আছেন 95%, মধ্যবিত্তদেরও একটি বড় অংশ বাড়িতে আছেন, যারা নিম্নবিত্ত তারা একটু প্রেসারে আছেন। তারাও কিন্তু প্রথম 1-1.5 মাস চেষ্টা করেছেন। তো তাই জাতিগতভাবে আমরা যথেষ্ট চেষ্টা করেছি বলে আমি ক্রেডিট দিতেই হবে। চিন্তা করুন, একটি রুমে মানুষ 6 জন থাকে, কিভাবে এই মানুষগুলোকে আপনারা 2 মাস আটকে রাখবেন? এত সোজা ছিল না কাজটি। আমরা কিন্তু অনেকাংশেই করেছি। ঈদটুকু না আসলে আমরা কিন্তু আরো 2 সপ্তাহ কাটিয়ে দিতে পারতাম যেভাবেই হোক। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় গতকাল দেখেছি যেখানে আমাদের প্রেসিডেন্ট পর্যন্ত বলে সবাইকে ছেড়ে দাও, মানুষ বলছে না এইভাবে ছাড়া যাবে না। তারপরও কিছু পাগল মানুষ তো থাকবেই, তারা বিচে গিয়ে উল্লাস করছে। তো এইরকম মানুষ সারা দুনিয়াতেই ছিল। তার মধ্যেও আমরা বাংলাদেশে যেভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে, আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ দিতে চাই। এত সহজ না ঘরের মধ্যে গরমের মধ্যে মানুষগুলোকে আটকে রাখা। তারপরও আরেকটু সচেতন হলে ভালো হতো। এবং আমি মনে করি যে এখনো সেই সময়টুকু খুব বেশি দূরে নয় যেটি থেকে আমরা লাভবান হতে পারবো যদি সচেতন হই। এখন আমাদের নিজেদের দায়িত্ব আছে। শুধু আমরা সরকারকে দায়িত্ব দিই, সরকার গার্মেন্টস মালিকদেরকে বলি যে এটি নয় সেটি নয়, এটি ঠিক নয়। আমরা নিজেদের যতদিন পরিবর্তন না করব আমরা ভুগতেই থাকব। টেলিভিশনে গত পরশুদিন দেখছিলাম একটি তরুণী তিনি ঈদের বাজার করতে গিয়েছেন বাজারে, এবং ওনাকে জিজ্ঞাসা করা হলো এখন কি বের হবার প্রয়োজন ছিল? উনি বললেন ছোট ভাইয়ের জন্য জামা কিনতে এসেছি, না হলে মন খারাপ করবে। খোরা যুক্তি। তারপর ওনাকে বলল মাস্ক পরেন নাই কেন? তো উনি বললেন যে মাস্ক রোজা রমজানের দিনে কেন পরবো, ভালো লাগে না গরমের মধ্যে পড়তে। তো এই যে ট্রু শিক্ষার যে অভাব, এই জায়গাটিতে বোধহয় আরো কঠিন হবার সময় এসেছে। আইন করে কঠিন হবার কথাবার্তা চলছে, শুনতে পাচ্ছি বিভিন্ন দেশে দুনিয়ার।
এই কাজটুকু করেছে, তারা আইন করেছে। নিউ ইয়র্কে যেমন $1000 ফাইন, আপনি যদি সেই রকম জায়গায় সেরকম মাস্ক না পরেন $1000 ফাইন, দোকান বন্ধ করে দিবে। কিন্তু কথা হচ্ছে রাষ্ট্রকে কেন এত কঠিন হতে হবে? আমরা নিজেরা কি আমাদের নিজেদের দায়িত্বগুলো পালন করব না? আর কতদিন আমরা অন্যকে দোষ দিব? এই জায়গাটুকুতে এই জায়গাটুকুতে উন্নতির সুযোগ আছে, এটি আমি বিশ্বাস করি। আরেকটি উদাহরণ দিল যে কোয়ারেন্টাইনে থাকা রোগীর কাছে ত্রাণ দিতে গিয়ে দেখা গেল যে রোগী বাজারে গিয়েছে বাজার করতে, ঈদ বাজার করছে। এটি ঠিক নয়, এটি ঠিক নয়। আজকে দেখলাম হাতির ঝিলে শত শত কিশোর, তরুণ তরুণী কোনো তোয়াক্কাই করছে না, তারা কোনো মাস্ক পরবেই না। এই জায়গাগুলোতে পরিবর্তন হতে হবে। পুলিশকে সব সময় দেখা যাবে যে লাঠি নিয়ে দৌড়াতে হবে কেন, সিকিউরিটিকে লাঠি নিয়ে দৌড়াতে হবে কেন? এটি তো ঠিক নয়। এটি আমরা নিজেরা যদি ঠিক হই তাহলেই অনলি লকডাউন খোলা উচিত হবে। আমরা যতদিন নিজেরা ঠিক না হব, লকডাউন থাকলেই কি আর না থাকলেই কি, আমরা তো আক্রান্ত হবই। এবং এই তরুণ তরুণীদেরকে দেখে আমার মনে হলো যে তারা ভাবছে তাদের হবে না, তাদের হয়তো কম হবে তুলনামূলকভাবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু তারা বাড়িতে গিয়ে তাদের যে বাবা মা দাদা দাদি আছে তাদেরকে দিচ্ছে, সেটার কি হবে? বুঝতেই রাজি না মানুষগুলো যে একটু সাবধান হতেই হবে, একটু সাবধান হতেই হবে। এর মধ্যে আমি একটু উপাত্ত দেখছিলাম যে বাংলাদেশে বোধহয় সুস্থ হবার সংখ্যাটুকু অন্য দেশগুলোর চেয়ে, পশ্চিম বিশ্বের সংখ্যাগুলোর চেয়ে অনেক বেটার। কেন বেটার? বেটার হচ্ছে মানুষগুলো বয়সে তরুণ, খেটে খাওয়া মানুষ, যোদ্ধা মানুষ। এটি একটি কারণ হতে পারে। তারা শরীরের চ্যালেঞ্জটুকু নিতে পারে, এটি একটি কারণ হতে পারে। পশ্চিম বিশ্ব, বিশেষ করে ইটালি, যুক্তরাষ্ট্রে যারা মৃত্যুবরণ করেছে তাদের বেশিরভাগই বয়স্ক রোগী, নানাবিধ রোগে তারা আক্রান্ত, এটি হতে পারে। যাই হোক, এইরকম একটি পরিস্থিতিতে মানবিকতা একটি বড় দিক বলে আমি সবসময় মনে করি। এই যে যারা আক্রান্ত হচ্ছে তাদের প্রতি কি আমাদের দায়িত্বগুলো আমরা করছি? বাহির দিয়ে গিয়ে বিল্ডিং এ লক করে দিয়ে আসলাম, ভিতরে কি হচ্ছে আশেপাশের বাড়ি কিন্তু কেউ জানে না। আমি অনেক রোগীর সাথে কথা বলছি বাংলাদেশের, তারা একটু মনোকষ্টে আছেন যে আমাদেরকে তালা মেরে দিয়েছেন, ভালো কথা, কিন্তু আমাদের খোঁজটুকু তো নিবেন আপনারা। আমরা আশেপাশের মানুষ যারা আছি তারা কিন্তু ফোনে খোঁজ নিতে পারি, এই মানুষগুলোর বাড়ির দরজায় গিয়ে আমরা খাবার দিয়ে আসতে পারি, কোনো অসুবিধা তো নেই। আমরা হচ্ছে বড় মহামারী কলেরাতে সাফার করেছি অনেক বছর, তারপরেও তো আমরা এরকম অমানবিক হইনি। তো চলুন না একটু তাদের প্রতি মানবিক হই, এটি একটি বড় ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই জায়গাটুকুতে আমাদের পরিবর্তনের সময় এসেছে। যে মানুষগুলোর এই অসুখগুলো হয়েছে তাদেরকে আমরা যেন মানসিকভাবে, মানবিকভাবে মেরে না ফেলি। এই জায়গাটুকুতে আমি আপনাদের কাছে অবশ্যই 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 অনুরোধ করব, আপনারা প্লিজ এই মানুষগুলোর খোঁজ নিন। আপনাদের পাড়ায়, আপনাদের পরিচিতর মধ্যে কারা আছে যারা সাফার করছে, খুবই জরুরি। আপনাদের পরিচিতর মধ্যে যদি কোনো ডাক্তার থাকে, এই মানুষগুলোর সাথে ফোনে কানেক্ট করে দিন। এই মানুষগুলো শুধু একটি ডাক্তারের ফোন নাম্বার চায়, কথা বলতে চায়, আর কিছু না। তাহলে কিন্তু এরা বাড়িতে থেকেই নিজেদের চিকিৎসাটুকু সম্পন্ন করবে। সবাই মিলে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, আমি এটি বিশ্বাস করি। আমি আবার নিজের পক্ষ থেকে ছোট ছোট কিছু কাজ করি সব সময়। যেমন আমার বাড়ি যেহেতু কুমিল্লার দেবিদ্বারে, আমি যারা আক্রান্ত রোগী আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাদের বাড়িতে আপেল এবং মালটা, এই ফ্রুটগুলো আমরা ব্যাগে করে দিয়ে আসছি, তাদের দরজায় রেখে আসছি। যারা হাসপাতালে আছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দিয়েছি, পুলিশ ফাঁড়িতে যারা আছেন আক্রান্ত তাদেরকে সেখানে দিয়ে এসেছি। এটি একটি সামান্য একটি চেষ্টা আমার মতো ছোট মানুষের পক্ষ থেকে, এটি খুব বেশি নয়, এটি চলছে। ত্রাণ, খাদ্য উপহার তো চলছেই, এটি চলবে আরো 2 মাস। আমি সেভাবেই প্রস্তুতি নিয়ে নেমেছি। গত 3 থেকে 4 দিনে আমরা প্রায় 1000 পরিবারের মধ্যে আমরা খাদ্যদ্রব্য দিয়েছি। আজ আমি পটুয়াখালীতে আমার এক পরিচিতর মাধ্যমে বলেছি যে
উনি যেন, রোকেয়া আপা, উনি যেন আমার হয়ে এলাকায় এই আমপান যেই ঘূর্ণিঝড়টি হয়ে গেল সেটির কারণে আক্রান্ত পরিবারের মধ্যে কিছু খাদ্যদ্রব্য আমার হয়ে দেন। আমি যে পরিমাণ খাবার পাঠিয়েছি, মনে হয় টাকা পাঠিয়েছি হয়তো 100 জনের মতো খাদ্যদ্রব্য দেয়া যাবে প্রাথমিক পর্যায়ে। এই মুহূর্তে তো টাকা চাইলেই পাঠানো যায় না, এটি প্রাথমিক পর্যায়ে দিয়েছি। আমি আরো 4-5 দিন পর হয়তো আরেকটি বড় অঙ্ক পাঠাবো। এবং আগামীকাল সুন্দরবন, দক্ষিণ সুন্দরবন এলাকায় বাংলাদেশে আমি আমার আরেক ছোট ভাই নিত্যানন্দ, তার বাবার মাধ্যমে আমি আরবার কিছু পাঠাবো। এবং আশা করছি কলকাতার বা যে সুন্দরবন আছে সেখানেও একটি অনাথ আশ্রম শিশুদের, তাদের বেড়ে ওঠার জন্য আমি আগেও সাহায্য করেছিলাম। দেবিদ্বারের বাকসার গ্রাম আমার মুজিব ভাই, তো তাদের সাহায্য করেছিলাম আমি মাস 3 আগে। তো ওখানে প্রায় 25টি বাচ্চা থাকতো সুন্দরবনে, দক্ষিণ সুন্দরবনের একটি ছোট্ট আশ্রম, কলকাতার পশ্চিমবঙ্গের সুন্দরবনে। সো ঝড়ের রাতে আমাকে বলা হলো যে বাচ্চাগুলো ওখানে ছিল, পাশের চার্চ এসে বলল তোমরা এখানে ঘুমাতে পারবে না, 10 ফিট জলোচ্ছ্বাস হবে, তোমরা অবশ্যই যেতে হবে। সেই বাচ্চাগুলো 25 জন বাচ্চাকে নিয়ে তারা ইয়েতে রেখেছে, চার্চে রেখেছে বাচ্চাগুলোকে রাতের বেলা। যদি বাচ্চাগুলো রাতে না যেত, একদম সবগুলো বাচ্চা মরে যেত। তাদের যে স্কুলটি বানানো হয়েছিল পুরোটি ধুয়ে চলে গিয়েছে, একদম শেষ। কপাল ভালো, বাচ্চাগুলো রক্ষা পেয়েছে। তো যা বলছিলাম, তো তাদের সেই ছাদ, সেই বাসা তৈরি করার জন্য আমি আবারও প্রমিস করেছি যতটুকু সম্ভব করা আর কি। তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, কোভিড-19 বলতে বলতে এই যে আমপানের বিধ্বস্ত যে উপকূলের মানুষগুলো আছে, আসুন, এগিয়ে আসুন, যতটুকু পারেন আমরা সবাই আমাদের মতো করে এগিয়ে আসি। দেখবেন যে এই যুদ্ধে মানব জাতির জয় হবেই, আলো আসবেই, আমি সেটিতে বিশ্বাস করি। আলো আসবেই, আমি সেটিতে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে ততটুকু রোগ শোক দিবেন যতটুকু আমরা মানুষ হিসেবে নিতে পারবো। আপনারা নিশ্চয়ই মানেন। এখন যারা দেখছেন একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, সবাই শুধু স্ক্যাবো ওষুধটি নিয়ে কথা বলতে চান। আমি আপনাদের সবার কাছে বলছি, স্ক্যাবো ওষুধটি নিয়ে এতটা আশাব্যঞ্জক কিছু নেই। বিজ্ঞান এখনো এটিকে অ্যাপ্রুভ করেনি, বিজ্ঞান এখনো মানুষের উপর স্টাডি করেনি। আপনাদের কাছে অনুরোধ, এই স্ক্যাবো নিয়ে মাতামাতি করবেন না মেহেরবানি করে, পয়সাটি নষ্ট হবে। একটি ওষুধ, এটি একটি রাসায়নিক পদার্থ, আপনারা চাইলেই আপনার শরীরের ভিতর ঢুকাতে পারেন না। এটি পরিষ্কার অবস্থান, এটি আজকে পর্যন্ত পরিষ্কার অবস্থান বিজ্ঞানের, যে এটি মানুষের জন্য, এই রোগের জন্য নয়। অনেকে হয়তো বলবেন খেলে অসুবিধা কি? হ্যাঁ, এরকম তো আরো অনেক ওষুধ আছে যেগুলো পরীক্ষিত নয়, সেগুলো খাবেন না কেন? স্ক্যাবও খেতে হবে কেন? আপনাদের কাছে অনুরোধ, এই ছোট্ট একটি স্টাডি একজন স্বনামধন্য প্রফেসর সাহেব করেছেন, বিজ্ঞান এটিকে অ্যাপ্রুভ করেনি। আপনারা এইরকম একটি ভুল নৌকায় এই মুহূর্তে পা দিয়েন না। যখন বিজ্ঞান বলবে তখন নিশ্চয়ই আপনারাও করবেন। আপনারা নিজেদেরকে গিনিপিগ যেন না বানান, এটি আপনার কাছে আমার অনুরোধ। আশা করছি আজকের এই বক্তব্যটি ভালো লেগেছে। আমি চেয়েছি ঈদের সময় আপনাদের সামনে একটি ভালো সুখবর দিতে, সুখবরগুলোকে কম্পাইল করে দিয়েছি। আগামীকাল আবার একই সময় দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে।